আপনি যদি ইংলিশের রাইটিং স্কিলটা বাড়াতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে ভালো রাইটিং আসলে কোনটা, তার মানে একটু মডেল ফলো করতে হবে। তো এই জন্য রাইটিং স্কিল বাড়ানোর তো অনেক উপায় আছে। তো প্রথমত তো আপনাকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, ছোটোখাটো যেগুলো গ্রামার ইস্যুস, এগুলো একটু একটু তো জানতেই হবে, মোটামুটি জানতে হবে যে একটা সেন্টেন্সকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অন্যান্য জিনিস কীভাবে সেটাকে সাজিয়ে তোলে, আমাদের আইডিয়াগুলোকে একটু কিভাবে সাজানো, ভুলভ্রান্তি হোক সেটা আলাদা কথা, কিন্তু একটু একটু ছোটো ছোটো জিনিসগুলো জানতে হবে। বেসিক টেন্সের স্ট্রাকচারগুলো মোটামুটি জানতে হবে। সব জেনে আপনি লেখা শুরু করবেন ব্যাপারটা এমন না। আমি বলছি যে আপনি মোটামুটি লিখতে পারেন, কিন্তু ভুল হয়, ভুল হোক সমস্যা নাই। এখন আরও ডেভেলপ করার জন্য, রাইটিং স্কিলকে ডেভেলপ করার জন্য আপনাকে কিছু তরিকা ফলো করতে হবে। যেমন এটার সবচেয়ে ভালো তরিকা বা ভালো উপায় হচ্ছে কিছু মডেল ফলো করা। আপনি যদি নাই জানেন যে ভালো লেখা কোনটা ভালো আর আমি কোথায় আছি, তাহলে আপনার লেখাকে আপনি ভালোটার সাথে কম্পেয়ার করতে পারবেন না। আপনি কোথায় আছেন এবং আপনাকে ধাপে ধাপে কোন জায়গায় যেতে হবে সেইটা আপনাকে জানতে হবে আগে। তাহলে আপনি ওইটা আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করে ওই জায়গায় নেওয়ার একটা চেষ্টা করতে পারবেন। ওই জায়গা না হোক, কাছাকাছি যাবে, তার একটু নিচে যাবে, কিন্তু আপনার অবস্থান থেকে একটু উপরে উঠবে আর কি আস্তে আস্তে। সেই জন্য প্রথমে যেটা 1 নম্বরে সাজেস্ট করি সেটা হলো পড়া। তো পড়া তো অবশ্যই সব দিক থেকে ভালো, শুধু রাইটিং স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে না। পড়তে তো সবাই বলে, যে কোনো মানুষই বলে, আমার মতো মাস্টাররা তো আরোই বলে যে পড়তে হবে। নিজে পড়ি আর না পড়ি, বেশি করে স্টুডেন্টদেরকে পড়তে বলি সবসময়, এটাই স্বাভাবিক। তো পড়ার আসলেই বিকল্প নাই। ফর এক্সাম্পল, আপনি যদি ইংলিশ একটা নিউজ পেপার, আমি যেহেতু রাইটিং স্কিলের কথা বলতেছি, ইংলিশ রাইটিং স্কিল, ইংলিশের একটা নিউজ পেপারও যদি আপনি রেগুলারলি পড়েন, রেগুলার বলতে প্রতিদিনও না, এমন যদি হয় যে একদিন পরও 1 ঘন্টা করে নিউজ পেপার পড়েন, সেটা আপনার রাইটিং স্কিল ডেভেলপমেন্টে, ভোকাবুলারি ডেভেলপমেন্টে, গ্রামার ডেভেলপমেন্টে, ওভারঅল ইংলিশের সেন্স ডেভেলপমেন্টে অনেক হেল্প করবে। আরেকটা কাজ করা যেতে পারে, স্পেসিফিক্যালি একটু 10 মিনিট সময় দিতে হবে এটার জন্য। আমি অনেককেই সাজেস্ট করি এটা, মানে একেবারে বিনা পয়সায় 10 মিনিট সময় দিয়ে কোনো প্রকারের বাড়তি ঝামেলা না করে। সেটা হলো এই যে ইংলিশ পেপার যদি আপনার কাছে থাকে, সেইটা বা অন্য যে কোনো সোর্স থেকে ইংলিশের লেখা থাকে, এরকম একটা রিপোর্ট হতে পারে, নিউজ হতে পারে, এসে হতে পারে, অন্য একাডেমিক পড়ারও জিনিস হতে পারে। এই রকম জিনিস ধরে নিলাম নিউজ পেপারের যে কোনো একটা রিপোর্ট, সংবাদ, এই জিনিসটার একটা অংশ হোক, পুরো অংশ হোক, যতটুকু আপনি পারেন 10-15 মিনিটের মধ্যে, এই অংশটুকু আপনি দেখে আবার আপনার খাতায় নিজের হাতে লিখবেন। দেখে জাস্ট ওটা কপি করবেন। 10 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট, যার যেরকম সময় আছে, এটা যদি আপনি প্রতিদিন বা একদিন পর রেগুলারলি করেন, 1 মাস, 2 মাস, 3 মাস পর বা 6 মাস ধরে নিলাম, এইভাবে করলেন। এটা করতে তো খুব বেশি আপনার কোনো এফোর্ট দিতে হচ্ছে না, টাকা খরচ হচ্ছে না, কোনো কোর্সে ভর্তি হতে হচ্ছে না, বেশি কিছু কিনতে হচ্ছে না। একটা নিউজ পেপার দিয়ে আপনি কয়েকদিন চালাতে পারবেন নতুন জিনিস। ইভেন আপনি যদি কম্পিউটার স্ক্রিনে নিউজ পেপারের অনলাইন কপি বের করে লিখেন, তারপরেও আপনার অনেকটা কাজ হবে। হার্ড কপি থাকলে বেটার, আমি সাজেস্ট করি হার্ড কপি সামনে একটা থাকলে আরও ভালো ফিলিংস আসে পড়াটার, শেখাটার। দাগিয়ে পড়তে পারবেন বা লিখতে পারবেন ওইটা দেখে। তো যাই হোক, যেটা করতে হবে, কপি করে লিখতে হবে। কপি করার সময় আপনি তো বানানগুলো তো আপনাকে লিখতে হচ্ছে নিজের হাতে, তাই না? সেন্টেন্সটা যখন লিখতেছেন, মাথায় তো একটা সিগন্যাল যাচ্ছেই যে আপনার এই সেন্টেন্সটা, আপনি ইফ দিয়ে একটা স্ট্রাকচার লিখতেছেন, আপনি কখনো ইফের স্ট্রাকচার ওইভাবে পড়েন নাই, বা আপনি মনে করতেছেন আপনার মুখস্থ নাই ইফ দিয়ে কীভাবে সেন্টেন্স লেখে। এইভাবে আপনি লিখতে অনেকবার ইফ পাবেন, অনেকবার হোয়েন পাবেন, অনেকবার সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কিছু ওয়ার্ড পাবেন যেগুলো বানান আপনি আগে ভুল করতেন, সেগুলো দেখে লিখলেও আপনার হাত ঘুরবে ওই বানানটাতে, ওই ওয়ার্ডটা আপনি লিখবেন, ব্রেনের সিগন্যালটা যাবে, আপনার বানানটা ঠিক হবে। কিছু সেন্টেন্স আপনি ভুল করতেন, কিছু স্ট্রাকচারে আপনি ভুল করতেন, সেগুলো লিখতে দেখেও যদিও লিখবেন, তারপরে লিখতে আপনার ব্রেনে একটা সিগন্যাল যাবে, ওইটা আপনার লার্নিং প্রসেসকে অনেক সহায়তা করবে। এবং পরবর্তীতে আপনি যখন লিখবেন নিজের মতো করে, ওই নিউজ পেপার ছাড়াই, কপি না করে, নিজেই যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, তখন দেখবেন ওই জিনিসগুলো কোনো না কোনোভাবে আপনার লেখার মধ্যে ঢুকে যাবে। আমরা যেরকম শুনি, লিসেনিং যখন করি, আমরা তো স্পিকিং শিখতে চাই, তো স্পিকিং শিখতে চাই, কিন্তু লিসেনিংটাকে মানে একটু মনে করি যে লিসেনিং লাগবে না, স্পিকিং শিখবো। স্পিকিং শিখতে হলে লিসেনিং যে কত জরুরি, মানে ধরেন একটা হলো ইনপুট আর একটা হলো আউটপুট। ইনপুটটা হলো লিসেনিং, আপনি যেরকম শুনতে কোনো ফর্মুলা ছাড়াই শুনতে আপনার মধ্যে একটা সেন্স ডেভেলপ করে যে এইটা এই ওয়ার্ড, এটা এইভাবে বলতেছে, এটা এইভাবে। প্রথমে বুঝবেন না, যতই শুনবেন ততই 1%, 2%, 3% এইভাবে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ইমপ্রুভ করবে। তো সেই ইমপ্রুভ করতে যখন আপনি বুঝবেন, তখন ইনপুট হতে আপনার মুখ থেকেও এরকম 2-1 ওয়ার্ড বের হবে, 2-1 শব্দ বের হবে, উচ্চারণটা এরকম হওয়ার মতো একটা প্রবণতা তৈরি হবে, বলার একটা টেন্ডেন্সি তৈরি হবে।
সেই রকম আপনি যদি দেখে দেখেও লেখেন, তখন আপনি লিখতে লিখতে 6 মাস ধরে একই কাজ করতেছেন, তার মানে অনেক সেন্টেন্স প্যাটার্ন আপনার কাছে পরিচিত হয়ে যাবে, অনেক ওয়ার্ড আপনার বানান ঠিক হবে, নতুন নতুন ওয়ার্ড আপনার এখানে আসবে, আপনি নর্মাল অনেক ওয়ার্ডের পরিবর্তে দেখা যাবে যে আরও স্ট্যান্ডার্ড অনেক ওয়ার্ড পেয়ে গেছেন, যেগুলো আপনার মাথায় ঘুরতেছে, হাতেও ঘুরতেছে, সেগুলো আপনি লেখার সময় অটোমেটিক চলে আসবে। এই যে অটোমেশন হয়ে যাবে একটা প্রসেসটা আর কি, মানে অটোমেটেড হয়ে যাবে, এই অটোমেশনটা, ব্রেইনের অটোমেশনটা লার্নিংয়ের ক্ষেত্রে খুব খুব দরকার। বাচ্চারা যেরকম দেখেন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যায়, ক্লাস 2-3 বাচ্চা সুন্দরভাবে ইংলিশ বলে, সে কি আপনার চেয়ে জ্ঞানী নাকি? আপনার চেয়ে গ্রামার কি বেশি জানে? কম জানে আরও, কিন্তু সে সুন্দরভাবে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারে, কারণ তার মধ্যে শুনতে শুনতে ইনপুট হতে হতে একটা আউটপুট হওয়ার প্রবণতা তৈরি হয়ে গেছে, অটোমেশন তৈরি হয়ে গেছে, সে এক্সপ্রেস করতে পারে নিজেকে। তো যাই হোক, বিশেষ করে এই রাইটিংয়ের স্কিল যারা বাড়াতে চান, রাইটিং স্কিল বাড়ানোর একটা সুখবর হলো, মানে বাড়ানোর ক্ষেত্রে সুখবর হলো যে স্কিল বাড়ালে তো অনেক সুখবর আছে, কিন্তু বাড়ানোর প্রসেসটার সুখবর হলো স্পিকিং বা অ্যাকসেন্ট বা প্রোনাউন্সিয়েশন যেরকম ছোটরা বেশি চেষ্টা করলে বেটার করতে পারে, মানে যত ছোটোবেলায় শেখা শুরু করবেন তত ভালো হয়। কিন্তু আপনি চাইলে 30 বছর বয়সে এসেও রাইটিং স্কিলকে যদি ডেভেলপ করতে চান, এটা তো স্পিকিংয়ের মতো আপনার স্পিচ অর্গান দিয়ে বলতে হচ্ছে না, ব্রেনে চিন্তা করতে হচ্ছে। তো রাইটিংটাকে ডেভেলপ করা অল্প দিনের মধ্যে এটা একেবারে না যে 1 মাস 2 মাসের মধ্যে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন। ধরেন আপনার বয়স 35 বছর, 35, আপনার 37-এও যদি রাইটিংটা ডেভেলপ করে, বাকি জীবনেও তো আপনার অনেক কাজে লাগবে, তাই না? অফিসে হোক, পার্সোনাল লাইফে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। তো 35-এ আপনি যদি শুরু করেন 37 পর্যন্ত, অর্থাৎ 2 বছরের যে সময় হাতে নেন, যে 2 বছর পরে আমার ইংলিশটা যেন একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আসে, আমি যেন ভালো লিখতে পারি। এবং বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন ChatGPT বা অন্যান্য টুলসের ব্যবহার, সেটা তো আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে হেল্প করবে, কিন্তু আপনাকে বেসিকটা জানতে হবে। ChatGPT-কে কমান্ড দিতে গেলেও, প্রম্পট লিখতে গেলেও তো আপনাকে ইংলিশটা একটু জানতে হবে, যে আমি কী চাই সেটা তো বোঝাতে হবে। তো সেই সব মিলিয়ে আপনি এই 1 বছর বা 2 বছর যদি খুব মনোযোগ সহকারে আপনার রাইটিং স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে এটা কিন্তু ওই স্পিকিংয়ের মতো না যে আপনার ছোট হলেই বেশি ভালো, বড় হলে হবে না। বড় হলেও আপনি এটা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, এবং বয়স হওয়ার কারণে, এক্সপিরিয়েন্স হওয়ার কারণে আপনার ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন জিনিসের ব্যাপারে ম্যাচুরিটি, এগুলো আপনাকে হেল্পই করবে বরং। সুতরাং আপনি প্রতিদিন যদি এটা করতে থাকেন, তাহলে আপনাকে রাইটিং স্কিলের অনেক ডেভেলপ হবে আপনার বলে আশা করি। এবারে IELTS পরীক্ষার্থী যারা, তাদের জন্য একটা ছোট্ট কুইক, আপনি কিভাবে করবেন ব্যাপারটা, আপনি করবেন হলো ক্যামব্রিজ বইয়ের শেষের দিকে, আমি ক্যামব্রিজ বইয়ের এক্সাম্পল দিলাম, আপনি যে কোনো জায়গা থেকে আপনার স্যাম্পলগুলো নিতে পারেন। ক্যামব্রিজ বইয়ের শেষের দিকে কিছু আনসারের স্যাম্পল আনসার দেওয়া থাকে বা মডেল আনসার দেওয়া থাকে। স্যাম্পল আনসারগুলো বিভিন্ন ক্যাটাগরির দেওয়া থাকে, যে কোনো একটা ক্যান্ডিডেট এইটা লিখছে, তার পরিবর্তে তাকে 5.5, কোনোটা 6.5, কোনোটা 6, 7, 8 এরকমভাবে মার্কিং করা আছে, এক্সামিনারের কমেন্ট আছে। ভালো খারাপ সবগুলোই একটু করে দেখবেন, তবে যেগুলো মডেল আনসার, অর্থাৎ ভেরি গুড আনসার রিটেন বাই এক্সামিনার লেখা আছে ওখানে, ভেরি গুড আনসার দেওয়া স্যাম্পল হিসেবে, সেই আনসারগুলো যে কোনো একটা বইয়ের কয়েকটা ভেরি গুড আনসার, আরেকটা বইয়ের কয়েকটা ভেরি গুড আনসার, আপনি ধরেন 10, 11, 12, 13, 14, 15, 19 পর্যন্ত এভাবে কয়েকটা ভেরি গুড আনসার বা অনেকগুলো ভেরি গুড আনসার, ওই প্রশ্নটা দেখলেন, প্রশ্নটা কি আগে ভিতরে দেওয়া আছে টেস্টের মধ্যে, এবং এই স্যাম্পল বা ভেরি গুড স্যাম্পল আনসার যেটা, এটা দেখলেন। এইটা দেখতে দেখতে আপনার একটা প্যাটার্ন তৈরি হবে যে ভেরি গুড আনসারটা কীরকম, তাহলে বুঝবেন যে রাইটিং মার্কিং যে ক্রাইটেরিয়া, সেইটা অনুযায়ী এক্সামিনার যা চায় এই ভেরি গুড আনসার মধ্যে সেটা আছে, এবং ওইটাকে প্রয়োজনে আপনি 1 বার 2 বার 3 বার দেখে আপনার নিজে নিজে আবার আরেকবার লেখার চেষ্টা করেন। ওই রকম হবে না, বাট আপনার অন্তত ওই টার্গেটটা থাকবে যে এরকম আমার হওয়া দরকার। আপনার যখন সামনে একটা টার্গেট থাকে, তখন আপনি ওটাতে ভালো করতে পারবেন। অনেকেই বলে যে আসলে আমি তো রাইটিং ইমপ্রুভ করতে চাই, কিন্তু আমারটা হচ্ছে কি না বা কতটুকু হচ্ছে বা আর কী করলে ভালো হবে, আমি তো লিখতেছি, মনে হচ্ছে ভালোই লিখতেছি, বাট আর কী করলে ভালো হবে আমি বুঝতেছি না। তাদের জন্য তো এটা সেলফ স্টাডির জন্য এটা খুবই জরুরি যে তারা নিজে নিজে ওই মডেল আনসারটা দেখবে, এবং মডেল আনসারটাই তাকে বলে দেবে যে কেমন আনসার তার হওয়া উচিত। তখন সে আস্তে আস্তে নিজেকে ওই মডেল আনসারের কাছাকাছি নেওয়ার একটা চেষ্টা করতে পারবে। এবং আশেপাশে যদি আপনি কাউকে পান যে আপনাকে ফিডব্যাক দিতে পারে যে আপনার দুর্বলতাগুলো কোন জায়গায়, রাইটিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী 4 ধরনের মার্কিং ক্রাইটেরিয়া আছে আপনারা জানেন। এই মার্কিং ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী আপনার ভোকাবুলারিতে সমস্যা বেশি, না গ্রামারের সমস্যা বেশি, না কোহেশন কোহেরেন্স এইটাতে সমস্যা বেশি, নাকি টাস্ক ফুলফিলমেন্ট বা টাস্ক অ্যাচিভমেন্ট এইটাতে সমস্যা বেশি। এই যে 4 ধরনের মার্কিং ক্রাইটেরিয়া আপনার বইয়ে পাবেন, লেখা আছে। এই 4টার মধ্যে আপনার কোনটাতে আপনি বেশি সবল, তাহলে ওটাকে আরও ভালো করলে আরও ভালো করবেন, ওটা ভালো আছে আপনার।
যেইটা বেশি দুর্বল ওইটাকে তাহলে আরও বেশি কাজ করতে হবে এবং ওই অনুযায়ী রাইটিংটা ইমপ্রুভ করতে হবে। মডেল আনসারগুলো কেন ভালো সেটা আপনি খেয়াল করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।